বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আমাদের প্রত্যেকেরই হার্ট আছে, হৃদয় আছে। গতকাল ছিল বিশ্ব ওয়ার্ল্ড হার্ট ডে। বাংলা আপনি বিশ্ব হৃদরোগ দিবস বলতে পারেন, আবার একেবারে আভিধানিক অর্থে বাংলা করে আপনি বিশ্ব হৃদয় দিবসও বলতে পারেন। আমাদের শরীরের মধ্যে যে হার্ট আছে সেই হার্ট নিয়ে আসলে আমরা কথা বলছি, এবং শরীরের হার্ট বন্ধ হয়ে গেলে মানুষ আর বেঁচে থাকে না, এটাও আমরা সবসময় বলে থাকি এবং আমরা সেটা জানিও। এই দিবসের তাৎপর্য বিশেষ করে হৃদরোগ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনার জন্যে আজকে আমার সঙ্গে তিনজন হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন। আমার বায়ে বসা আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ বাকি। আমার ডানে রয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এম তৌহিদুল হক, এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রথমে একটু দিবসটির তাৎপর্য, বিশ্বজুড়ে কেন এই দিবসটি পালন করা হচ্ছে, এবারকার থিম কি, বাংলাদেশ এটাকে কীভাবে উদযাপন করছে সেটা একটু শুনতে চাই। প্রফেসর ডক্টর বাকি, আপনার কাছ থেকেই প্রথমে শুনি একটু। ধন্যবাদ জিলুর ভাই। আসলে গতকাল আমাদের বিশ্ব হার্ট দিবস পালিত হয়ে গেছে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 29 তারিখে সারা বিশ্ব জুড়ে এটা পালিত হয়। এখন বিষয়টা হচ্ছে কেন পালিত হচ্ছে। ইতিহাস যদি বলা যায় তাহলে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন একটা আছে, যারা হার্ট নিয়ে সারা বিশ্বে বিভিন্ন রিসার্চ করে, একটা ফেডারেশন যেটার নাম হলো ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন। তো ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন একসময়, অ্যান্টনি বে, সম্ভবত এরকম একটু নাম ভুল হতে পারে, ওনার মাথাতে একটা চিন্তা আসলো যে হার্ট অ্যাটাক এবং হৃদরোগ এবং রক্তনালী, যেটাকে আমরা এক কথাতে বলি কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেমন হার্টের ভিতরে রক্তনালী থাকে, ব্রেনের ভিতরে রক্তনালী থাকে, সো এই ডিজিজটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো কার্ডিওভাস্কুলার ডিজিজে কিন্তু টোটাল মৃত্যুর একটা বিরাট অংশ কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে হয়, এবং এটা কিন্তু অনেকখানি আগে থেকে প্রতিরোধযোগ্য। তো সুতরাং মানুষের ভিতরে যদি সচেতনতা সৃষ্টি করা যায় তাহলে কিন্তু এখান থেকে অনেক মানুষকে রক্ষা করা সম্ভব। এই চিন্তার থেকে কিন্তু ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1999-এ চিন্তা করে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে, আগে এটা সেপ্টেম্বরের শেষ রবিবার করা হতো, 2000 সালে প্রথম এটা হয়, তখনও সেপ্টেম্বরের শেষ রবিবারই হতো। 2011 সাল থেকে এটাকে ইউনিফর্ম করার জন্য 29শে সেপ্টেম্বর প্রতি বছর সারা বিশ্ব জুড়ে মানুষকে হার্ট এবং ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এটার ব্যাপারে সচেতনতা কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়টাকে সামনে আনার জন্য, মানুষকে সচেতন করার জন্য আপনার এই দিবসটা সারা বিশ্ব জুড়ে, নট অনলি বাংলাদেশ, সারা বিশ্ব জুড়েই সরকারি এবং বেসরকারি পর্যায়ে পালিত হয়ে আসছে। তো সেই সূত্র ধরেই আমাদের বাংলাদেশেও সরকারি এবং বেসরকারি বিভিন্ন মাধ্যমে কিন্তু এই দিবসটাকে বেশ গুরুত্ব সহকারে পালন করা হয়। প্রফেসর তৌহিদ, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই ওয়ার্ল্ড হার্ট ডেতে কী ধরনের রোগ নিয়ে আসলে এই হার্টের সঙ্গে, স্ট্রোকের সঙ্গে সম্পর্কিত সেটা একটা। আরেকটা হচ্ছে যে সাধারণভাবে আপনারা দেখেন কিনা যে কোনো মানুষের মধ্যে বিভ্রান্তি আছে হৃদরোগ সংক্রান্ত বা স্ট্রোক সংক্রান্ত, নানা ধরনের মিসকনসেপশন, বা যেটা আসলে এক ধরনের বিভ্রান্তি বলতে পারি আমরা। জিলু ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শকদের আসসালামু আলাইকুম। জিলু ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জিলু ভাই যে প্রশ্নটি করছেন, আসলে কি ধরনের হার্টের রোগ আছে। দেখুন, হার্ট কিন্তু একটি ছোট্ট অর্গান যেটা মানুষের বুকের মাঝখানে থাকে। এর কাজটা কি, সমস্ত জায়গাতে অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত শরীরে রক্ত সঞ্চালন করে থাকে, তার মানে অক্সিজেন সরবরাহ করে থাকে। আপনি চিন্তা করে দেখেন, হার্ট কিন্তু মাতৃগর্ভ থেকে তার কাজ শুরু করে এবং কোনো রেস্ট ছাড়া আনটিল ডেথ সে কিন্তু কাজ করে যায়।
তাহলে বিশ্রামহীনভাবে হার্ট কাজ করে যায়। আমরা যেমন দিনে কাজ করি, রাত্রে ঘুমাই, কিন্তু হার্টের কোনো বিশ্রাম নাই। সুতরাং হার্টকে বিশ্রাম দিয়ে হার্টকে সুস্থ রাখতে হবে, এবং এটা মৃত্যুর 1 নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিশ্বে। আপনি জানেন এই স্ট্রোক এবং হার্ট ডিজিজে প্রায় 1,80,00,000 লোক প্রতি বছরে মারা যাচ্ছে। তখন এই বাকি সাহেব যেটা বললো, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, স্ট্রোকটা আর হার্ট ডিজিজটা একটু অনেক সাধারণ আসতেছি, সেই ব্যাপারে আসতেছি। বাকি সাহেব যেটা বললো যে এটা 1999 থেকে শুরু হয়েছে, কথাটা রাইট। মানুষের মধ্যে জনসচেতনা বৃদ্ধি করার লক্ষ্যে এই দিবসটি এত সরগম সহ পালিত হচ্ছে। শুধু বাংলাদেশ না, বিশ্বর প্রায় 100টির মতো দেশে এই দিবসটি পালিত হয়। ডোন্ট মিস ইওর হার্টবিট, এবারে প্রতিপাদ্য। তার মানে আপনার একটি বিটও যেন হারিয়ে না যায়। এটার অর্থ হার্ট একটা নিয়মতান্ত্রিকভাবে চলছে। এর মধ্যে কখনো স্লো হতে পারে, কখনো র্যাপিড হতে পারে, কখনো ইরেগুলার হয়ে যায়। সুতরাং আপনার মাথায় রাখতে হবে, হার্টের রোগে কিন্তু বইতে বলা হচ্ছে, বই পুস্তকে 30 থেকে 32% হার্ট ডিজিজে মারা যাচ্ছে। আর হার্ট এবং স্ট্রোক মিলে অ্যারাউন্ড 70% লোক মারা যায়। তাহলে প্রতি বছরে 1,80,00,000 লোক যদি মারা যায়, তো এই রোগটাকে কিন্তু খুব সহজেই প্রিভেন্ট করা যায়। তাহলে চিকিৎসা যেমন ব্যয়বহুল, কিন্তু প্রিভেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই রোগ যেন আমাদের দেশে, এবং কি যারা স্বল্পোন্নত তাদের মধ্যে কিন্তু এই রোগটা সেই দেশে বেশি, যেখানে চিকিৎসার সুবিধা নেই, ইনভেস্টিগেশন করা যায় না। তাহলে এই রোগ যদি আমি আগের থেকে প্রতিরোধ করতে পারি, তাহলে আমি কিন্তু এই বিশ্ব হার্ট দিবসে কিন্তু এমনই একটি সিদ্ধান্ত আমাদের নিতে হয়, আমরা যারা হার্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করি। একটি দরিদ্র মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, একটি রিক্সা চালানোর মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, বাচ্চা ছেলেদের হার্ট অ্যাটাক হচ্ছে, প্রেগনেন্সি অবস্থায় হার্ট অ্যাটাক হচ্ছে। আপনি তাহলে কীভাবে সাজাবেন? সুতরাং প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই রোগটি যেন না হয়, আপনি সিম্পল 2-4টে নিয়ম। আগে যেমন খেলার মাঠ ছিল, আমরা দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু এখন সেই স্কোপ নাই। আপনি জানেন আমার ছেলেমেয়েরা ঘরে বসেই অনলাইনে টেলিফোনে খাবার নিয়ে আসে, হাঁটতে হয় না। কি খায়? ফাস্ট ফুড খায়। ফাস্ট ফুড খেয়ে কি হয়? মেদ বেড়ে যাচ্ছে। তাহলে আপনার কি হচ্ছে? হাঁটা হচ্ছে না, অথচ আপনি মোটা হয়ে যাচ্ছেন। সুতরাং আপনার অতি অল্প বয়স থেকেই হার্টের রোগ শুরু হয়ে যাচ্ছে। এখন যদি হার্ট রোগ নিয়ে আমরা কথা বলতে চাই, আমরা এভাবে কিন্তু সাজিয়ে নিই। হার্টের রোগ আসলে কি? একটি কনজেনিটাল ডিজিজ আছে, মানে জন্মগত হৃদরোগ। আরেকটা আমরা বলি রিউম্যাটিক হার্ট ডিজিজ, বাতজ্বরজনিত হৃদরোগ। আরেকটা হচ্ছে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, অর্থাৎ উচ্চ রক্তচাপজনিত। আরেকটা আমরা কি বলি? ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ, যেটা আমরা বলে থাকি, যেটা নিয়ে আমরা বেশি ডিল করি। এছাড়াও আরও কিছু রোগ আছে, যেমন অ্যারিথমিয়া বলি, কার্ডিওমায়োপ্যাথি বলি, কোনো কারণ জানি না, অথচ হার্ট কাজ করতে পারে না, এরকম রোগ হয়। অনেক ধরনের আমাদের চিন্তা থাকে। বিশ্ব হার্ট দিবসে আমরা এটাই চিন্তা করি, এই খারাপ রোগ যেন না আসতে পারে, মৃত্যু যেন না হয়। আমরা আগের থেকে প্রিভেনশন করতে চাই, এবং অতি অল্প মাত্রায় কিন্তু আমরা একটু কাজ করলে, একটু যদি উৎসাহ জাগাতে পারি, আমি আমার ফ্যামিলিতে বলতে পারি, আমার পরিবারকে বলতে পারি, জনগণকে বলতে পারি, যেখানে আমি কাজ করতেছি সেখানে আমি উৎসাহ দিতে পারি যে আপনারা ধূমপান করেন না, অ্যালকোহল খেয়েন না, একটু হাঁটেন, ঘুমানোর অভ্যাস করুন, তাহলে কি লবণযুক্ত খাবার বাদ দিয়ে দেন। এই 3-4টা কথা যদি বলতে পারি, সুষম খান, আর যদি দুশ্চিন্তা কমিয়ে আপনি যদি চলাফেরা করতে পারেন, তাহলে আমরা আশাবাদী আগামী যে আমরা বিশ্ব হার্ট দিবস পালন করি আমরা 29শে সেপ্টেম্বর, এটা সফল হবে দেশে বিদেশে। ধন্যবাদ জিলু ভাই আপনাকে। জি, প্রফেসর মাসুম, আপনার কাছ থেকে আমি কথাগুলো জেনে, যেমন শিশুদেরও হয় কনজেনিটাল, মায়ের পেটের ভেতরেই অনেকে শিশুর হৃদরোগে আক্রান্ত হয়, পুরুষ, মহিলা, শিশু, বয়োবৃদ্ধ সবারই হয়। কোনো বিশেষ গোষ্ঠীর, মানে কোনো বিশেষ বয়স বা নারী বা পুরুষ বা শিশুর মধ্যে কারোর মধ্যে এই প্রবণতা বেশি বা এই রোগটা বেশি হয় কিনা, এটা একটু আমি বুঝতে চাই। অনেকের সাধারণভাবে ধারণা আছে যে বুকে ব্যথা মানেই হচ্ছে কোনো একটা সমস্যা, এটাও। আর তৃতীয়ত যে বিষয়টা আমি একটু বুঝতে চাই যে এমন কোনো বিষয় আছে কি না যেটা আসলে হৃদরোগ নয়, কিন্তু সাধারণভাবে রোগীরা মনে করে সমস্যাটা বোধহয় হৃদরোগের, যেটা অনেকটা প্যানিক তৈরি করে অনেক সময়। কারণ সাধারণভাবে ধারণা যে হার্ট কলাপস করলেও তো শেষ,
এবং আমি যেটা বুঝতে চাইছিলাম প্রফেসর তৌহিদের কাছে যে স্ট্রোক এবং হার্টের মধ্যে সম্পর্কটা বাকি দুটোকে কিভাবে ডিফাইন করতে, এটা ভুলে গেছি। ঠিক আছে, আমরা পরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শকদেরকে, জিল্লু ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি প্রফেসর তৌহিদুল হক সাহেবকে যে প্রশ্নটা করছেন সেটা দিয়ে শুরু করি। হৃদরোগ এবং বিশেষ করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। হার্ট অ্যাটাক হলো হার্টের রোগ মানে হৃদরোগ, আর স্ট্রোক হলো ব্রেনের সঙ্গে। এটা আমাদের জাতীয় হৃদরোগ হসপিটালে একসময় একটা ছোট একটা ইয়ে ছিল, সাইনবোর্ড ছিল যে স্ট্রোক ব্রেনের রোগ, হার্টের রোগ নয়। আপনি স্ট্রোকের জন্য তখন ঢাকা মেডিকেল কলেজ ছিল খুব প্রমিনেন্ট ট্রিটমেন্টে, নিউরো সায়েন্স ছিল না, যে আপনি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে যোগাযোগ করুন। তো এটা বেসিক্যালি হলো স্ট্রোকটা একটা ব্রেনের রোগ, আর হার্ট ডিজিজ মানে হৃদরোগ এটা আলাদা একটা হার্ট রোগ। তো এমনি লক্ষণের কোনো দুটোর লক্ষণ আলাদা তো বটে, লক্ষণ সম্পূর্ণ আলাদা। কি সেটা? হৃদরোগ হলে যেটা হয়, হৃদরোগে সাধারণত আমরা যেটা হার্ট অ্যাটাক বলি, হার্ট অ্যাটাক সাধারণত বুকে ব্যথা করে, বুকে চাপ হয়, শ্বাসকষ্ট হয়। কিন্তু বুকে ব্যথা মানেই কি সবসময় হৃদরোগ? সব বুকে ব্যথা মানে হৃদরোগ নয়, কারণ বুকে ব্যথার অনেকগুলো কারণ আছে। বুকে ব্যথার প্রায় অনেক কারণ আছে, কারণগুলো এভালুয়েট করা এবং রোগীকে ভালো করে অবজার্ভ করা, রোগীর হিস্ট্রি নেওয়া, রোগী থেকে শোনা, কিছু সাইন থাকে, কিছু সিমটম থাকে, সিমটম এবং সাইন এগুলো পর্যালোচনা করা, তারপর হৃদরোগ নির্ণয় করা যায়। সাথে পরীক্ষা নিরীক্ষা লাগে, রোগীর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে হৃদরোগ হিসেবে রোগীকে শনাক্ত করতে হয়। আর যেটা বলছিলাম যে এমন কোনো ব্যাধি আছে কি না যেটাকে আসলে অনেকেই হৃদরোগ বলে বিভ্রান্তিতে পড়েন? সেটা সাধারণত আমরা কিছু বলি যে আমাদের একটু আছে কার্ডিয়াক নিউরোসিস মানে অ্যাংজাইটি ডিসঅর্ডার, যাদের টেনশন, অতিরিক্ত অস্থিরতা, এগুলো থেকে অনেক সময় দেখা গেছে মানুষের প্যানিক ডিসঅর্ডার, এগুলো থেকে চেস্ট পেন, পালপিটেশন হয়, তখন অনেকে এটাকে হৃদরোগ হিসাবে আমরা মানে ইভালুয়েট করার চেষ্টা করা হয়, এবং অনেক ক্ষেত্রে কিছুটা পাওয়া যায়, যে একেবারে যে পাওয়া যায় না তা না। তবে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট, বুক ধরপড়, যে অ্যাডাল্ট যে এজ লিমিটটা আপনি কথা বললেন যে কোন এজে হয়, আগে বলা হতো যে 50 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হলো হার্ট ডিজিজের একটা এজ লিমিট, এখন বলা হয় 30 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, এবং তরুণদের বেশি হচ্ছে, 30 থেকে 40 সবচেয়ে বেশি হচ্ছে, এবং খুব সিভিয়ারলি এই পেশেন্টগুলো আমাদের কাছে হাজির হচ্ছে। মেয়েদের বেশি হয় না পুরুষদের বেশি হয় হার্টের রোগ বেসিক্যালি এখন পর্যন্ত পুরুষদের বেশি হচ্ছে। আর বেসিক্যালি হলো যে ছেলে মেয়ে দুটোকে আমি এখন মানে বেশি একটা আলাদা পার্থক্য দেখি না। আরেকটা প্রশ্ন ছিল যে স্ট্রোকের হার্টের হৃদরোগের একটা লক্ষণ আপনারা বলছেন যে এটা হলে পরীক্ষা বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া। স্ট্রোকের ক্ষেত্রে কি লক্ষণ দেখলে? স্ট্রোকের ক্ষেত্রে মানে বেসিক্যালি হলো যে স্ট্রোকের রোগী হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছে, অর্ধাঙ্গ প্যারালাইজ হয়ে যাচ্ছে, হয়তো কোনো হাত দুর্বল হয়ে যাচ্ছে, কথা জড়তা আসছে, এই রোগগুলো বেসিক্যালি হলো স্ট্রোকের লক্ষণ। সো প্রফেসর বাকি একটু আপনি যদি কিছু যোগ করবার থাকে আপনি বলবেন, কিন্তু আমরা একটু বুঝতে চাই যে হৃদরোগের চিকিৎসার পরীক্ষা নিরীক্ষা কি, এবং কেউ যদি সমস্যাটা বোঝেন প্রথমে কার কাছে যাবেন, এবং কী ধরনের খাদ্য ওনারা বলছিলেন, যেমন প্রফেসর তৌহিদ বলছিলেন ছোটোখাটো কিছু কিছু বিষয় মেনটেন করলে এটাকে হয়তো আটকে ফেলা যায়, সেক্ষেত্রে আপনার কোনো পথ্য খাদ্য নিয়ে কোনো পরামর্শ আছে কি না? আরেকটা বড় প্রশ্ন যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি, যদিও হৃদরোগ তো বটেই, অনেক রোগ হলেই এখন মানুষ বিদেশমুখী হয়, তো আপনারা এখানে সব বিশেষজ্ঞ অধ্যাপকরা আছেন, আস্থাটা কেন আমরা অর্জন করতে পারছি না, মানে আপনারা পারছেন না, সেটাও আমি একটু বুঝতে চাই যে মানুষ কেন চিকিৎসার জন্য বিদেশে, যার সামর্থ্য আছে সেই বিদেশে যেতে চায়, আস্থা রাখতে পারে না। সেটা অনেকগুলো প্রশ্ন আপনাদের জন্য এই প্রশ্ন থাকলো, সব নট নেসেসারিলি যে সবাই সব প্রশ্নের উত্তর দেবেন। অনেকগুলো প্রশ্ন করছেন, অনেকগুলো প্রশ্নের আমি উত্তর দিব। মহিউদ্দিন মাসুমের প্রশ্নের সম্পূরক যেটা জবাব সেটা হচ্ছে যে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কনফিউশন স্ট্রোক কোনটা আর হার্ট অ্যাটাক কোনটা। অ্যাকচুয়ালি আমাদের আজকের যে আলোচ্য বিষয় যে বিশ্ব হার্ট দিবস, যদিও বিশ্ব হার্ট দিবস বলা হয় ওয়ার্ল্ড হার্ট ডে, কিন্তু এটার মধ্যে কিন্তু ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটোই আছে। কারণ হার্টের যে রক্তনালী, হার্টের রক্তনালী যখন ব্লকড হয় তখন সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক, আর ব্রেনের রক্তনালী যখন বন্ধ হয় অথবা ছিঁড়ে যায় তখন সেটাকে বলা হয় ব্রেন স্ট্রোক। কিন্তু দুটোরই কিন্তু কারণ এক, দুটোর কারণ এক, কিন্তু মোটা দাগে যেটা যদি বলা হয় তাহলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, হাই কোলেস্ট্রল, দিস 4, এবং জেনেটিক একটা বলা হচ্ছে। তো এটা কিন্তু আপনার ব্রেন স্ট্রোকের জন্য একই জিনিস এবং হার্ট অ্যাটাকের জন্য কিন্তু একই জিনিস। এছাড়া কিছু সেকেন্ডারি আরেকটু মাইনর কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেই মাইনর রিস্ক ফ্যাক্টরগুলিকে কিন্তু বর্তমান সময়ে মেজর হয়ে যাচ্ছে।
যেমন স্ট্রেস, আপনি চিন্তা করে দেখেন যে আপনার বাবার যে স্ট্রেস ছিল এখন আপনার স্ট্রেস তার চেয়ে বেশি। আমার বাবার চেয়ে আমার অর্থনৈতিক সামর্থ্য কিন্তু অনেক বেড়ে গেছে আমার ফাদারের চেয়ে এই জেনারেশনে, কিন্তু আমার ফাদার যে স্ট্রেস ছিল তার চেয়ে এখন আমরা কিন্তু অনেক বেশি স্ট্রেসফুল লাইফ লিড করছি। সুতরাং স্ট্রেস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এটাকে আগে মাইনর ক্রাইটেরিয়া বলা হতো, কিন্তু এখন কিন্তু মেজরের কাছাকাছি চলে আসছে। স্ট্রেস থেকে আপনার অনিদ্রা চলে আসতেছে, স্ট্রেস থেকে প্যালপিটেশন। স্ট্রেস হলো হয় কি ব্রেন থেকে এক ধরনের হরমোন যেটা সরাসরি রক্তনালীর উপর কাজ করে, যেটার নাম হলো ক্যাটাক্লামাইন, যেটা রক্তনালী ব্লকে হেল্প করে। আর সেই সঙ্গে যদি প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে তো আরও বেশি এনহ্যান্সড হয়। সেই সঙ্গে যদি খাদ্যের চর্বিজাত খাদ্য, যেটাকে আমরা বলি যে হাই কোলেস্টেরল ফুড যদি থাকে। এই যে আজকে যে গণসচেতনতা দিবস সারা বিশ্বে জুড়ে পালিত হচ্ছে, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন যেটা করছে, মূলত তিনটা জিনিসকে তারা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছে। একটা হচ্ছে কি যে আর্লি স্ক্রিনিং। আপনি যদি আর্লি ধরতে পারেন যে ভদ্রলোকের ব্লাড প্রেশার হয়ে গেছে, তাহলে খুব তাড়াতাড়ি তাকে ম্যানেজ করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে হেলদি নিউট্রিশন, যেটা আমি আপনাকে কোলেস্টেরলের কথা বললাম। কোলেস্টেরল ইজ রিলেটেড টু নিউট্রিশন। খাদ্য পুষ্টির সঙ্গে রক্তের কোলেস্টেরলের একটা গভীর সংযোগ আছে, যদিও কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা পরে বলবো। আচ্ছা, আর একটা হলো যে ফিজিক্যাল এক্সারসাইজ, স্টে অ্যাক্টিভ। সুতরাং আজকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের 3টা ইংলিশের স্লোগান, সেটা হচ্ছে যে আর্লি স্ক্রিনিং, তারপরে হেলদি নিউট্রিশন, স্টে অ্যাক্টিভ। মানে এই 3টা জিনিসের ভিতরে কিন্তু অনেক কিছু চলে আসে। আর্লি স্ক্রিনিং মানে আর্লি যদি আপনি টেস্ট করেন, আর্লি 30 ইয়ার্স অফ ওল্ড, সে তো শরীরের তেজে সে ঘুরে বেড়াচ্ছে, সে চেক আপ করার প্রয়োজন অনুভব করছে না, ওই বয়সে তো সে উড়ে বেড়াবে। কিন্তু তাকে চেক আপ করতে হবে যে তার প্রেশারটা হাই হচ্ছে কিনা, নর্মাল প্রেশার 128-এর উপরে সে যাচ্ছে কিনা। তাকে ইয়ারলি চেক আপ করাতে হবে যে ডায়াবেটিস তার আসছে কিনা। তাকে চেক আপ করতে হবে যে তার কোলেস্ট্রল তো ডাক্তার যত বড় বৃদ্ধ নারী ধরে তার কোলেস্ট্রল কিন্তু বোঝা যাবে না। তো সুতরাং দিস 3, এবং এই যে কোলেস্ট্রল বৃদ্ধি হচ্ছে বা প্রেশার আসছে, ডায়াবেটিস আসছে, অনেকটাই কিন্তু খাদ্যর উপরে ডিপেন্ডস করতেছে। সো আজকের স্লোগানটা হলো ওই যে খাদ্যের উপর ডিপেন্ড করতেছে এবং ফিজিক্যাল এক্সারসাইজের উপর ডিপেন্ড করতেছে। একজন শ্রমিক অনেক খেতে পারে যেহেতু সে ক্যালোরি বার্ন করছে, কিন্তু আমাদের মতন লোক যারা এসি রুমে বসে থেকে কাজ করছে, অথবা যারা ধরেন সিডেন্টারি লাইফস্টাইল, হালকা পাতলা, তো তাদের ক্ষেত্রে যদি বেশি খায় অথবা পুষ্টিকর ওইরকম ফ্যাটি খায়, সেটা কিন্তু শরীরের ভিতরে জমে, এবং শরীরের কোলেস্ট্রল বাড়া মানে একটা পর্যায়ে যে রক্ত ঘন হয়ে যায়। আমরা পাবলিককে যেটা বোঝানোর জন্য বলি যে শীতের সময় নারিকেল তেল বোতলের গায়ে জমে, দেখছেন, এটা বোঝানোর জন্য। তা আপনার যদি কোলেস্ট্রল রক্তে বেশি হয়, তো ওই রক্তনালী দিয়ে যখন পাস করবে তখন রক্তনালীর গায়ে কিন্তু জমে যেতে পারে। এটা অ্যাওয়ারনেসের জন্য বল, আসলে বিষয়টা অনেকটা এরকমই হয়। আর আরেকটা সংক্ষিপ্ত তাতে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক। তা হার্টের রক্তনালীতে ব্লক প্রথমে, তারপরে ব্লকটা যখন একেবারেই বন্ধ হয়ে গেল, সেই সময়টা অ্যাটাক হয়। একটা হার্ট অ্যাটাকের সময় কোনো একটা রক্তনালী, আল্লাহ আমাদের যে হার্ট সৃষ্টি করেছেন উনি বলছেন যে প্রতি মিনিটে 72 বার, তাই প্রতি মিনিটে 72 গুণিত 60, 1 ঘন্টা গুণিত 24, এটা অনেক হয়। সাধারণত 1,40,000, 1,04,000 থেকে 10,000 বার পার ডে সে কিন্তু বিটিং করতেছে। তো এখন এই হার্টের রক্ত আসে আমাদের মোটর গাড়ির মতন, ট্যাঙ্কি থেকে ফুয়েল আসলে তো ইঞ্জিন চলে। তো হার্টের ভিতরে রক্ত না আসলে কিন্তু হার্ট ওইভাবে তার ফাংশনটা করতে পারে না। এখন এই যে ব্লক যখন কোনো একটা শাখা যদি বন্ধ হয়ে যায়, সে সময় হার্ট অ্যাটাক হয়। সে সময় যেটা কমনলি পেশেন্ট কিন্তু একটা অস্বস্তি 4-5টার মধ্যে একটা ফিল করবে। যেমন একটা হলো তীব্রতর ব্যথা, যেটা মোস্ট টিপিক্যাল, একদম মাঝখান, এটা মাঝখান মোস্ট টিপিক্যাল, যে বুকের ব্যথা এটা এদিক উঠে যাচ্ছে অথবা বাম হাতে চলে যাচ্ছে। এটা অনেকে বলে যে স্যার আমার তো ব্যথা হয় না, কি হয় ভাই? তাহলে আমার বুকটা যেন চেপে আসতেছে। দিস ইজ অলসো টাইটনেস, হেভিনেস, বুকটার মধ্যে অনেক ভারী পাথর চেপে যাচ্ছে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে বিফোর হার্ট অ্যাটাক, সেটা হচ্ছে যে আমি 3 দিন ধরে কিন্তু বুঝতেছি যে আমি হাঁটলেই কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, আমি দোতলায় উঠতে পারতেছি না ভাই, আমি 4 তলায় থাকি, আমি গটগট করে উঠে যেতাম। তাহলে এই যে শর্টনেস অফ ব্রেথ, বাংলায় রোগীরা বলে যে দম ছোট হয়ে আসা, তো দিস আর।
আর হার্ট অ্যাটাকের সময় আরেকটা হয় যে অনেকের দম ছোট হয়ে আসে, ঘেমে যায়। রেস্টিং কন্ডিশনে কেউ যদি ঘেমে যায়, সবসময় আজকে পাবলিকের সামনে আপনার সুযোগে বলে দিতে চাই যে সোয়েটিং কিন্তু একটা বডি ইমার্জেন্সির এক ধরনের লক্ষণ, যে আপনার ইন্টারনালি কিন্তু একটা প্রবলেম হচ্ছে। আপনি রোদের মধ্যে হাঁটছেন, সোয়েটিং এটা না, সেজন্য সোয়েটিং, অনেক সময় ভমিটিং হয়, অনেক সময় একটা কলাপসিং কন্ডিশন হয়। আর অনেক সময় বৃদ্ধরা সাধারণত বলে যে ভালো লাগছে না। বি কেয়ারফুল, কেউ যদি বলে যে ভালো লাগছে না, এটাকে গুরুত্ব দিন। বাড়ির বয়োজ্যেষ্ঠরা যদি বলে যে আমার কেমন যেন লাগছে, ইংলিশে এটাকে বলে যে আনএক্সপ্লেইন ডিসকমফোর্ট, সে কিন্তু বলতে পারছে না, সে কিন্তু বলতে পারছে না। তো দিস আর দ্য ইম্পর্টেন্ট। তখন আপনি খুঁজবেন যে আচ্ছা ওনার তো প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তাহলে কিন্তু তাকে তাড়াতাড়ি করে আমাকে নিতে হবে, একটু ইসিজি করে দেখতে হবে। কিছু কিছু হার্ট অ্যাটাক আছে জাস্ট আপনি উপজেলা লেভেলে যদি ইসিজি করেন তাহলে কিন্তু হার্ট অ্যাটাকটা ধরা পড়ে যাচ্ছে। আর কিছু হার্ট অ্যাটাক আছে একজন স্পেশালিস্ট কিছু সময় নেবে। হ্যাঁ, এই জন্য বিদেশেও কিন্তু এই ধরনের হার্ট অ্যাটাকের রোগীকে একটা কেবিনে, একটা ওয়ার্ডে রাখা হয়, যেটাকে বলা হয় চেস্ট পেইন ক্লিনিক। ইনিশিয়ালি বোঝা যাচ্ছে না, একটা ব্লাড টেস্ট সবার সামনে বলতে চাই, আমি আমার ইউটিউব চ্যানেলে বলি, ট্রোপোনিন আই বলে একটা খুব এখন সব জায়গাতে হয়, উপজেলাতে পর্যন্ত হয়। এই ট্রোপোনিন আই টেস্ট করলে যদি বেড়ে যায় তাহলে আপনি অনেকখানি নিশ্চিত যে এই পেইন, এই ডিসকমফোর্ট, এই শ্বাসকষ্ট কিন্তু হার্টের থেকে। আর ব্রেনের ব্যাপার যেটা হচ্ছে যে এই রিস্ক ফ্যাক্টর তো থাকেই, প্রেশার, ডায়াবেটিস, ধূমপান, কোলেস্ট্রল, এজিং থাকে। হ্যাঁ, তো উনি ওই যে যেটা মাসুম সাহেব বলছে যে হঠাৎ করে মনে হচ্ছে যে সকালে খুব বেশি হয় কিন্তু যে একটা হাত কেমন যেন কাজ করতেছে না, কথা আউড়িয়ে আসতেছে। আর ম্যাসিভ হলে তো পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে, আর অল্প হলে এইটা হয়, অবশ হচ্ছে। এটা কতগুলো স্টেজ আছে। আমি একসঙ্গে যদি অনেকগুলো প্রশ্ন করছি, আপনাদের হয়তো প্রত্যেকেরই মিস করে যাওয়ার চান্স আছে। উনি মিস করেছেন, লক্ষ্য করেছেন, উনি করেছেন, আপনি হয়তো করবেন, বাট আপনাদের স্মরণ থাকলে আমি যদি রিপিট না করি আপনারা উত্তরটা দেবেন। পরীক্ষার কথা প্রফেসর বাকি বলছিলেন, ইসিজি টেস্টের কথা। আমরা এখন যে এনজিওগ্রাম না করলে আসলে এটা বোঝা যায় না, এরকম শুনি। তো আবার তার মধ্যে সিটি এনজিওগ্রাম বা মেইন এনজিওগ্রামের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কোনটা সঠিক? হার্টের স্ট্যান্টিংয়ের কথা আমরা শুনি, কত পার্সেন্ট, কী ধরনের সমস্যা হলে আর কোন জায়গায় গিয়ে সেটা করতে হয়, একটু। হ্যাঁ জিলু ভাই, আপনি দারুণ প্রশ্ন করেছেন। এটা মানুষের মধ্যে সবসময় কনফিউশন। বাংলাদেশ কি বা অনেক সময় দেখা গেছে যে ইসিজিতে কিছু ধরা পড়ছে না বা কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু পরে এনজিওগ্রাম বা হ্যাঁ, এটাই আমি বলছি। তারপরে এনজিওপ্লাস্টির কথা হচ্ছে। হৃদরোগ হাসপাতালে আমরা যখন জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করতাম, একটা পেশেন্ট বুক ব্যথা নিয়ে আসলো, আমরা ইসিজি করলাম, ইসিজিতে নর্মাল পেলাম। আমরা বলছি না হার্টের রোগ নাই, তো রুগীটার ব্যথা হচ্ছে। তাহলে আমাদের এখন বর্তমান বিশ্বে অবজারভেশন হলো পেশেন্টটাকে অ্যাটলিস্ট 24 আওয়ার্স অবজারভেশন রাখতে হবে, কারণ ইসিজিতে অনেক সময় চেঞ্জ আসে না এবং লেস দেন 50% রোগ ইসিজিতে ডিটেক্ট হয়। তাহলে অন্য অন্য টেস্ট আছে। আর প্রশ্ন হলো বাংলাদেশ কি সব ধরনের টেস্ট হয়? অবশ্যই বাংলাদেশে এখন হৃদরোগ চিকিৎসায় অনেক এগিয়ে গেছে বিশ্বের সমসাময়িক, এবং আমরা সিঙ্গাপুর, ব্যাংকক, পার্শ্ববর্তী দেশের সাথে আমরা তুলনা করতে। তাহলে মানুষ যায় কেন বিদেশ? মানুষের একটা কনসেপশন আছে, আমার টাকা আছে, আমি দেশে চিকিৎসা করব কেন, আমি একটু বাইরে যাই। এটা হলো মানুষের কনসেপশন। বেড়াতেও যাই, চিকিৎসা করতেও যাই। আমার টাকা আছে, আমি বিভিন্ন দোকানে ঘুরলাম, যেমন শাড়ি কিনবো বিয়ের আগে, আমি এখানে না, আমি একটু পার্শ্ববর্তী দেশে যাই, আমি ব্যাংকক থেকে কিনে নিয়েছি। কিন্তু আমার দেশে জিনিস, আমি যাই যে প্যারিস থেকে যে শার্টটা আমার পছন্দের কিনে নিয়ে আসলাম, দেখি মেড ইন বাংলাদেশ। এটা এরকম হচ্ছে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে বিশ্বমানের চিকিৎসা কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে। তবে প্যারিসে আপনি যে শার্টটা কেনেন সেই শার্টটা আপনি কিন্তু ঢাকায় পাবেন না, মেড ইন বাংলাদেশ হতে পারে। প্রশ্নটা আপনার কাছে থাকলো। হ্যাঁ, এখন হলো আপনি যে প্রশ্ন করছেন যে বাকি সাহেব বলল যে ট্রোপোনিন একটা ইম্পর্টেন্ট টেস্ট, রক্তের টেস্ট, এটা দিয়ে কিন্তু আমরা ডিটেক্ট করি। এবং হার্ট অ্যাটাক হয়, কিছু ইসিজিতে চেঞ্জ আসে, কিছু আসে না, সেই যে রোগীকে অবজারভেশন রাখার নিয়ম। এরপরে যদি আমরা দেখি সেকেন্ড স্যাম্পল, থার্ড স্যাম্পলে রক্তের মধ্যে অনেক সময় চেঞ্জ পাই। আমার আন্ডারে এখনও রোগী ভর্তি আছে, প্রথম দিনের ব্যথা আসছে, কিচ্ছু আসে নাই। সেকেন্ড ডেতে আমরা পেলাম যে তার ট্রোপোনিন অনেক বেড়ে গেছে। এখন রুগীটা এনজিওগ্রাম করার জন্য পাগল হয়ে গেছে, তাকে 2টা দিন আমরা অবজারভেশন রাখছি, একটু শ্বাসকষ্ট ছিল। এখন কোনটার এনজিওগ্রাম করতে হবে, কোনটার করতে হবে না, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু নিয়মকানুন আছে, হঠাৎ করে করা যায় না। আবার
প্রাইমারি পিসিআই নামে আরেকটা টার্ম আসছে, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি নামে একটা টার্ম আসছে, যেটা হার্ট অ্যাটাক নেওয়ার যত তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারি, প্রোভাইডেড পেশেন্টটা যেন স্ট্যাবল থাকে, যে শকে চলে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, আর আরও বিভিন্ন ধরনের জটিল অবস্থায় এই ধরনের রুগীদের করা ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য প্রাইমারি করার নিয়ম, এবং আমার দেশে প্রত্যন্ত অঞ্চলে স্পেশালি ঢাকার বাইরে হচ্ছে, আপনি শুনে আশ্চর্য হবেন যে খুলনাতে হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, চিরাঙ্গায় প্রাইমারি পিসিআই হচ্ছে, যেটা ইন্টারেস্টিং। হার্ট অ্যাটাক, যেটা আমাদের তামিম প্লেয়ার, ও কিন্তু বেঁচে গেছে সাথে সাথে করাতে, এবং ওকে কার্ডিয়াক মেসেজ দিয়ে জিনিসটা করতে হয়েছে। সুতরাং হি ইজ লাকি, এখন সে কত ভালোভাবে ফ্যামিলি লাইফ লিড করছে, ঘুরছে ফিরছে, এবং শুনলাম নাকি ক্রীড়া পরিষদে ইলেকশনও করবে, এরকম শুনছি। হ্যাঁ, এখন হলো কোশ্চেন ছিল যে অ্যাঞ্জিওগ্রাম আমাদের দেশে দুই রকম হচ্ছে, একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে, একটা কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে। কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম হলো 100% গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, এটাতে 100% নিশ্চিত করা যায়। অ্যাঞ্জিওগ্রাম ব্রেনের হয়, ঘাড়ের হচ্ছে, হাতের হচ্ছে, পায়ের হচ্ছে। অ্যাঞ্জিওগ্রামের বর্তমানে যেখানে রক্ত চলাচলের নালীগুলো আছে সেটাকে ওয়াচ করা, আসলে কোথাও ব্লক হচ্ছে। পায়ের মধ্যে পা কেটে ফেলতো আগে, এখন আর পা কাটতে হচ্ছে না, হাত কেটে ফেলতো, এখন কিন্তু আর এগুলো লাগছে না। শুধু আমরা অ্যাঞ্জিওগ্রাম করে ডিটেক্ট করতে পারছি। কিছু কিছু রুগী মনে করেন যে হাঁটতে পারে না, স্ট্রেস টেস্ট করতে পারবে না, অর্থোপেডিকের পেশেন্ট, পায়ে হাঁটুতে ব্যথা, সেই সব রুগীদের আমরা স্ট্রেস করি না, অনেক ধরনের স্ট্রেস টেস্ট আছে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ওই সিটি অ্যাঞ্জিওগ্রাম করে নিচ্ছি। সিটি অ্যাঞ্জিওগ্রাম অ্যারাউন্ড 90% আমরা সিদ্ধান্ত নিতে পারি। 100% সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে করোনারি মানে কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রামে যেতে হবে। এখন কোশ্চেন হলো যে ব্লক কত পার্সেন্ট থাকলে আপনি অ্যাঞ্জিওপ্লাস্টি করবেন, মানুষের মধ্যে কনফিউশন লাগে। ওয়ার্ল্ড মানে কি স্ট্যান্ডার্ড যে ফর্মুলা 70 অ্যান্ড অ্যাবভ হলে আপনাকে স্টেন্টিং বা রিভাসকুলারেশন আমরা বলি করতে হবে। একটা ব্লকেও করতে হয়, 4-5টা ব্লকেও করতে হয়, আবার একটা ব্লকেও কিন্তু আবার অনেক সময় সার্জিক্যাল রিভাসকুলারেশন লাগে, তারপর বুক কাটতে হয়। অনেক আবার অনেকবারে স্ট্যান্ডিং করতে হয়, অনেকবারে অনেক কয়টায় স্টেন্টিং করে, আবার স্টেন্ট করে আসছে, স্টেন্ট আবার রিস্টেনোসিস বলি, ব্লক হয়ে যাচ্ছে, সেটাও ওয়াশ করে আবার করা হচ্ছে। বাইপাস করে আসছে, বাইপাসের রুগী 7 বছর 8 বছর হয়ে গেছে, আবার ব্যথা হচ্ছে, চেক করে আমরা কিন্তু পাই যে ওর মধ্যে ব্লক হয়ে গেছে, অথবা যেটা জোড়া দিয়েছিল সেই রক্তনালীগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন সেগুলো আমরা স্টেন্ট করে খুলে দিচ্ছি। সুতরাং চিকিৎসা শেষ নাই বলে শেষ করা যাবে না, সেই জন্য আমাদেরকে আমরা প্রিভেনশন এটার উপর গুরুত্ব দেয়। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন বা WHO বা ইউনেস্কো যেটাই বলি না কেন, সকলের থিম কিন্তু একই, যে কীভাবে আমরা হৃদরোগটাকে প্রতিরোধ করব। ডক্টর মাসুম একটু আমাদেরকে বলেন, যেহেতু প্রফেসর তৌহিদ বলছিলেন যে সব রকমের চিকিৎসা আছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বাংলাদেশে। সো এখন একটু আসি আমরা সরকারি পর্যায়ে কি সুযোগ সুবিধা আছে, বেসরকারি পর্যায়ে, কারণ সবাই এটা অ্যাভেল করতে পারে না, সবার আর্থিক সামর্থ্য থাকে না। এবং একই সঙ্গে একটু বুঝতে চাইব যে ন্যাশনাল লেভেলে আসলে হৃদরোগ প্রতিরোধী আসলে কী কী ব্যবস্থা নেওয়া উচিত, চিকিৎসা তো পরে, আগে প্রতিরোধটা কীভাবে করা যায়। আমি একটু ওনার যে আমাদের 2 সিনিয়র প্রফেসর সাহেবের হার্ট অ্যাটাকের বিভিন্ন সিমটম বা স্ট্যান্ডিং, এটার একটা সাপ্লিমেন্টারি আনসার দিচ্ছি যে আমাদের একটা হৃদরোগের যে প্রেজেন্টেশনে হাসপাতালে রোগীগুলো আসে, কার্ডিয়াক চেস্ট পেন সাধারণত আমরা বুঝি, সাথে আছে এটি সিমটম নিয়ে যখন ইমার্জেন্সিতে আসে, এটাকে আমরা বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম। এটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। যদি ইসিজি চেঞ্জ থাকে তাহলে আমরা বলি অ্যাস্টিলেটেড এমআই, সাথে এনজাইম যেটা ট্রপোনিন থাকে, তাহলে সেটাকে আমরা ফেলে দিই প্রাইমারি পিসিআর মধ্যে। যদি রোগী টাইমলি আসে, 2 ঘন্টার মধ্যে আসে, তাহলে আমরা 2 ঘন্টার মধ্যে অ্যানজিওগ্রাম করি, সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত আমরা একটা প্রোটোকলে ফেলি। আর যখন অ্যানজিওগ্রাম ইমার্জেন্সিতে আসবে, সেখানে ক্যাথ ল্যাবে গিয়ে স্ট্যান্ডিং করা পর্যন্ত আমাদের ডোর টু বেলুন টাইম বলা হয়, সেটা আমরা সর্বোচ্চ 90 মিনিট পর্যন্ত আমরা অ্যালাউ করি। এটা হলো ওয়ার্ল্ডের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা আমাদের প্রাইভেটে খুবই হচ্ছে। আর ইসিজি যদি নর্মাল থাকে বা ট্রপোনিন রেজ থাকে, এটাকে আমরা বলি নন স্টেবল ডামে, এটা আবার ট্রিটমেন্ট একটু আর ডিফারেন্ট। আর এটা হলো ইসিজি নর্মাল, ইকো নর্মাল, ট্রপোনিন নর্মাল। ইসিজি নর্মাল, ট্রপোনিন নর্মাল, কিন্তু আমরা এটাকে বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা। এটা প্রফেসর তৌহিদ সাহেব যেটা বলছেন আমরা অবজারভেশনে রাখি, কারণ এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা, আবার দেখা গেছে এটার ব্লক থাকতে পারে। আপনার ইসিজি, নর্মাল ইসিজি এবং নর্মাল ট্রপোনিন ডাজ নট এক্সক্লুড দ্য অ্যাকিউট করোনারি সিনড্রোম, এটা একটা আমাদের একটা স্লোগান আছে। তো এই রোগীগুলোকে আমরা ম্যানেজ করি বেসিক্যালি প্রাইমারি পিসিআই আমরা যে সেন্টারগুলোতে করি। যেমন আমি গতকাল এবং আজকে পরপর 2 দিনে 2টো প্রাইমারি পিসিআই করেছি, একটা আর্লি মর্নিং, একটা লেট নাইট। তো
আমাদের এই প্রাইমারি বিসিএ কেবল সেন্টার বেসিক্যালি আমাদের সব বেসরকারি লেভেলে আছে। সরকারি লেভেলে জাতীয় হৃদরোগে বর্তমান সময়ে বিকেল 5টা পর্যন্ত হয় যাদের অ্যাডমিশন আছে সেটা। আর প্রাইভেট সেন্টারগুলোতে সারা বাংলাদেশে মোটামুটি সব জায়গায় হচ্ছে, তবে 24 আওয়ার্স থাকে না। আমি যে সেন্টারে কাজ করি সেটা 24 আওয়ার্স আমরা চালু করেছি, 24/7, মানে 365 দিন আপনি যে কোনো সময় রোগী যদি টাইমলি ওখানে পৌঁছে আমরা প্রাইমারি বিসিএ গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা আমরা করতে পারবো। এখন প্রশ্ন হলো যে এইটা ব্যয়বহুল একটা চিকিৎসা প্রাইভেট সেন্টারে, এইটা সরকারি পর্যায়ে এটা এখনও সেভাবে চালু হয়নি। হৃদরোগ হসপিটালে আমরা জানা মতে যে প্রাইমারি পিসিআই যে স্ট্যান্ডটা দেওয়া হয় সেটা গভর্নমেন্ট থেকে পাওয়া যায় এবং সেটা সীমিত পর্যায়ে একবার মাস পিপলকে দেওয়া যায় না। আর অন্যান্য সেন্টারগুলোতে সেটা সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেই ফ্যাসিলিটিসটা নেই। তো না থাকাতে যেটা হচ্ছে যে মানুষের এই প্রাইমারি পিসিআই যে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট সেটা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। আর যেটা হলো যে অ্যাওয়ারনেস, আমরা যে বলছি যে আজকে আমাদের বিশ্ব হার্ট দিবসের যে স্লোগান ডোন্ট মিস এ বিট, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধু প্রতিরোধ না, আবার টাইম প্রতিরোধের জন্য আমাদের কাজ করতে হবে এবং আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট। তো আর্লি ডিটেকশন করে যদি আমি আর্লি ট্রিটমেন্ট না করি তাহলে আমি আজকে হার্ট অ্যাটাক হলো, আমি হসপিটালে ভর্তি থাকলাম, আমার প্রাইমারি বিসিআর আমি একটা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের সুযোগ নষ্ট করলাম, আমার হার্টটা ড্যামেজ হয়ে গেল, আমি 1 মাস 2 মাস পরে গিয়ে অ্যানজিওগ্রাম করলাম, তারপরে আমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা জোগাড় করে এসে আমি চিকিৎসার জন্য গেলাম। এর মধ্যে কিন্তু আমার অনেক হয়তো ক্রিটিক্যাল ব্লক ছিল। ব্লক মানে হলো ব্লক পরবর্তী এরিয়াগুলোতে মাসেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, আমার হার্ট মাসেল ড্যামেজ হয়ে যাচ্ছে, হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যাচ্ছে এবং দেখা গেছে এক পর্যায়ে হার্ট ফেলিওর বা কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করেছে যেটা আমরা বলি, এবং তখন আরও অ্যাডভান্স স্টেজে রোগী খারাপ হয়ে যায়, কিন্তু হার্ট ফেলিওর ডেভেলপ করে। এই জিনিসটার জন্য বলা হচ্ছে যে এখন যেন রোগ যেন না হয় তার প্রিভেনশন, সেই প্রিভেনশনের জন্যই আমাদেরকে বেসিক্যালি ন্যাশনালি ইন্টারন্যাশনালি সারা ওয়ার্ল্ড এখন কাজ করে যাচ্ছে। এই জন্য বিশ্ব হার্ট দিবসে সারা ওয়ার্ল্ডে প্রিভেনশনটাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই প্রিভেনশনের জন্য আমাদের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে এই রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু বেসিক্যালি জেনেটিক্যাল ছাড়া আর আমাদের যেগুলো ফিক্সড রিস্ক ফ্যাক্টর এগুলো ছাড়া বাকি সবগুলো আমরা মডিফাইবল ফিক্সড রিস্ক ফ্যাক্টর বলি, সেগুলো কিন্তু মডিফাই করা যায়। এবং সেই মডিফাই করার জন্য আমরা যদি মানে আমাদের যে সোসাইটি আছে, আমরা যে কার্ডিওভাস্কুলার বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি, আমরা যদি ঠিকভাবে কাজ করি বা আমরা কাজ করে যাচ্ছিও, এবং আমাদের কার্ডিয়াক লিডের অন্যান্য প্রতিষ্ঠান মানে অর্গানাইজেশন প্লাস হলো যে বাংলাদেশের মেডিকেল সেক্টর অন্যান্য অর্গানাইজেশন প্লাস বাংলাদেশের সরকার যদি এটাকে খুব ভালোভাবে মানে আমরা জনগণের মধ্যে এটা প্রচার করতে পারি, তাহলে দেখা গেছে আমরা হৃদরোগের সাথে স্পেসিক্যালি ওই যে প্রফেসর বাকির সাহেব যেটা বলছে স্ট্রোক, তাহলে আমি বলি যে এগুলো আপন খেলাতে পারি। কার্ডিওভাস্কুলার ব্লাড ভেসেল ডিজিজ একটার সাথে একটা আছে, তৈজক সাহেব যেটা বলছে যে কিডনির অ্যানজিওগ্রাম, কিডনিতে কিন্তু স্টেনোসিস হচ্ছে, রক্তনালী বন্ধ হয়ে যাচ্ছে, পায়েরটা হচ্ছে, এগুলো কিন্তু সবই আর্থ্রোস্ক্লেরোসিস প্রসেস। এই প্রসেসটাকে আমরা প্রিভেনশনের মাধ্যমে আমরা কিন্তু একদম ব্রেন থেকে পা পর্যন্ত রক্তনালীর রোগগুলোকে প্রিভেন্ট করতে পারি। এবং আপনার একটা তথ্য আছে যে আপনারা হয়তো জানেন যে সারা পৃথিবীতে প্রায় 17.9 মিলিয়ন লোক মারা যায় এই কার্ডিওভাস্কুলার ডিজিজে ইয়ারলি, আর 80% হৃদরোগ কিন্তু প্রতিরোধযোগ্য। তো প্রতিরোধে উত্তম চিকিৎসা সেটা কি? এটাই প্রতিরোধের জন্য আমরা যদি আমাদের প্রথম হলো যে আমি বলবো যে লাইফস্টাইল আমাদের চেঞ্জ করতে হবে। এখন ধূমপান করলে ধূমপান বন্ধ করতে হবে, আমাদের যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি আছে সেই ইনঅ্যাক্টিভিটিটা আমরা অ্যাক্টিভ হতে হবে। তারপরে দেখবেন যে আমরা যারা অ্যালকোহল খাই এগুলো বন্ধ করতে হবে, ফাস্ট ফুড খায়, মানে আমরা যারা রিচ ফুড খাই, প্রসেস ফুড খাই, এগুলো বন্ধ করতে হবে। আর হলো যে ডায়াবেটিস থেকে কমাতে হবে, উচ্চ রক্তচাপ কমাতে হবে, মেন্টাল স্ট্রেস যেটা উনি বলছিলেন যে স্ট্রেস থেকে ক্যাটাবলিক হয়ে যে হয়, এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর বাকি একটু আপনি আমাদেরকে বলেন, আমরা এটা জানি যে হার্টের ব্লক হলে রিং, বাইপাস সার্জারি, অনেক রকমের চিকিৎসা, ডায়াগনোসিস কীভাবে করাবে সেটা শুনলাম, কিন্তু এগুলো যাদের করা যায় না বা এগুলো করতে যারা উৎসাহী না, আমি জানি যে আপনি আপনার সেন্টারে এক ধরনের ব্যবস্থা আছে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের, একটু ব্যাখ্যা করবেন, এক্সপ্লেইন করবেন। কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন একটা পর্যায়ে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট যেটা প্রফেসর মাসিম বললো যে হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে অ্যানজিওগ্রাম করে আমরা রক্তনালীর ছুটাই দিলাম, পেশেন্ট সেফ হয়ে গেল। কিন্তু যে পেশেন্টটা খুব ভালো চিকিৎসা পায়নি সে কিন্তু ধীরে ধীরে হার্টের পাওয়ারটা লস করে। আমাদের হার্টের পাম্পিং পাওয়ার এটা 60-এর উপর থেকে 70-75 পর্যন্ত থাকে। কিন্তু যারা নেগলেক্টেড কেস, যারা ধরেন দারিদ্রতার কারণে হোক, ভয়ের কারণে হোক, তারা কিন্তু হার্ট অ্যাটাকের আগে বা পরে খুব সুন্দরভাবে চিকিৎসা নেয়নি। আফটার অল ইফেক্টটা কী হয়? ইফেক্টটা হার্টের পাওয়ারটা কমে যায়। হার্টের পাওয়ার কমে এবং তার তো ডায়াবেটিস বা হাইপার টেনশন আছে, সে কারণে দেখা যাচ্ছে তার কিডনি পাওয়ারও কমে গেছে, আমরা সিকেটি বলি, ক্রিয়েটিনিন হাই হয়ে গেছে। তাহলে একটা হচ্ছে যে অতি বার্ধক্য,
নাম্বার 2 হচ্ছে যে কিডনি পাওয়ার, ক্রনিক রেনাল ফেলিওর যেটা আমরা বলি, ক্রনিক কিডনি ডিজিজ, তারপর হার্টের পাওয়ার কমে গেছে। এই সকল জিনিসকে ফার্স্ট এবং সেকেন্ড যে অপশন ট্রিটমেন্টের, ফার্স্ট অপশন যদি আমরা বলি যে রিং অ্যানজিওপ্লাস্টি, সেকেন্ড অপশন যেটাকে বলা হচ্ছে যে বাইপাস, এটাতে কিন্তু এটা ফিট হয় না। তখন কিন্তু ওইটা আর একটা গ্রুপ আপনি যেটা বলছেন সারা বিশ্ব জুড়ে আছে, নিডল ফোবিয়া, যে ভাই আমি কাটাছাড়া করবো না আর কি। এবং তার কিন্তু আমরা ডকুমেন্টেড সিটি অ্যানজিওগ্রাম করে হয়তো কোনো রকম আমরা বহু রোগী পাই, ভাই ঠিক আছে আপনাকে ডাইরেক্ট অ্যানজিওগ্রাম করতে হবে না, আমরা সিটি স্ক্যান করে একটু বোঝার চেষ্টা করি। তো সিটি স্ক্যান করে বোঝা গেল যে হ্যাঁ 3টা রক্তনালীতে বা 2টো রক্তনালীতে সিগনিফিক্যান্ট ব্লক, মোর দেন 70%, কোথাও 90%। তো সেই রোগীগুলি কিন্তু এই কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনে কিন্তু ভালো হয়। কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনে এটা কাটা ছেঁড়া এখানে নাই, এখানে একটা পদ্ধতিতে আমাদের পায়ের রক্তনালীগুলিকে একটা কম্পিউটারাইজডভাবে কম্প্রেসড করা হয়। আমার হার্টবিট যতবার ঠিক ততবার পার মিনিট, তাহলে আমার হার্টবিট যদি 70 বার থাকে, সেই 70 বার পাকে কম্প্রেস করছে। উদ্দেশ্য হলো যে আপনি তো পেটকে কম্প্রেস করতে পারবেন না, পায়ের ভিতরে যে অসংখ্য রক্তনালী আছে সেগুলোকে, আমার সিস্টল ডায়াস্টল বলে দুটো হার্টের ফেজ আছে, এই যে হার্ট সংকোচন হয়, হার্ট ঢিলা হয়, এটাকে অ্যাডজাস্ট করে কম্পিউটার এটাকে করে। এবং এটা একেবারেই নিউক্লিয়ার পরীক্ষা, যেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং, একটা পরীক্ষা আছে, যে পরীক্ষার মাধ্যমে আমরা হার্টের টিস্যু লেভেলে রক্তের সরবরাহ দেখতে পাই। পরীক্ষা করে দেখা গেছে যে এই চিকিৎসাতে হার্টের টিস্যু লেভেলে সরবরাহ বাড়ে। সুতরাং হার্টের টিস্যু লেভেলে যখন সরবরাহ বাড়বে, তার হার্টের পাওয়ার বাড়বে, তার শ্বাসকষ্ট কমবে এবং তার অ্যানজাইনা কমবে। এটাকে ইসিপি বলা হয়। এটা বাংলাদেশে আমি প্রথম শুরু করেছি, এখন আরও বিভিন্ন জায়গাতে হচ্ছে, সারা বিশ্ব জুড়ে হচ্ছে। এটা 1998 থেকে FDA অ্যাপ্রুভড কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আওতায় এটা চলে। কতটা ব্যয়বহুল? এটা 1 লক্ষ থেকে হ্যাঁ মোর দেন 1 লাখ, মোর দেন 1 লাখ, কারণ এটা 35 সেশন, 35 দিন পেশেন্টকে আসা যাওয়া করতে হয়। একটু ঝামেলা আছে, তো 35 দিন, এবং এটা প্রথম 7 ডেজ আমরা 1 ঘন্টা করে দিই, পরের 14 দিন 21 দিনে শেষ হয়, 35 আওয়ার্স ইন 21 ডেজ। এটা ডক্টর আমি এই প্রসঙ্গে একটু বলি আর কি, আপনার এখানে আসার পরেই আমাদের চ্যানেল আয়ের একজন অফিসিয়ালস এরকম একটা পেশেন্টই আমার কাছে দিচ্ছেন, হ্যাঁ, যার হার্টের পাওয়ার 26, এবং ওনার রিং পরানো যাবে না এবং রিফিউজড, এবং বাইপাস করা যাবে না। হার্টের পাওয়ার কিন্তু এত কম হলে তার পারসিস্টেন্ট শ্বাসকষ্ট থাকে, সে যদি চায়ও ডাক্তার কিন্তু করবে না, তার রিংও পরানো যাবে না, তার বাইপাস তো করা যাবে না। বাই দিস টাইম তার ক্রিয়েটিনিন হয়ে গেছে 4। তো এখন আপনি কি করবেন? এখন একমাত্র এটা করা ছাড়া কিন্তু কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। এক্ষেত্রে সাকসেস রেট কি? হ্যাঁ, সাকসেস রেট ভালো, সাকসেস রেট অ্যাবাউট 70% অফ দ্য পেশেন্ট। আমার স্টাডি যেটা না, ওয়ার্ল্ড স্টাডি, এটা সারা ইন্ডিয়াতে আপনি সার্চ করে দেখবেন যে প্রায় 500-700 বা তারও বেশি সেন্টার আছে আর কি। এটা হচ্ছে কি যে এটা ওষুধ অপটিমাইজ মেডিকেল ট্রিটমেন্ট, আর তার সঙ্গে যদি এটা করা যায়, মানে অল্টারনেটিভ নাই, এটা যদি করা যায় তাহলে একটা ভালো সাকসেস রেট আছে। একটা বিরাট স্টাডি আছে, সেখানে দেখা যাচ্ছে যে আমরা যদি করি, আমরা যদি ইন্টারভেনশন করি, মানে বাইপাস এবং রিং পরাই আমরা যদি আমরা এইভাবে চলতে থাকি, কিছু ব্যতিক্রম বাদে লংজিভিটি কিন্তু অলমোস্ট সেম। কিছু ব্যতিক্রম বলে দিলাম। ডক্টর তৌহিদ একটু আমাকে বলেন যে যদি হার্ট অ্যাটাক হয়, আমাদের মার্জিনালাইজড গ্রুপ বা প্রান্তিক লেভেলে যারা আছেন তারা কি করবেন? আমাদের উপজেলা লেভেলের হাসপাতালে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, এবং জেলা শহরগুলোতেও আবার হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম কিনা, যেহেতু আপনি বলছিলেন সবই আমাদের আছে। দেখুন, এটা হলো গভর্নমেন্ট পলিসির ব্যাপার। গভর্নমেন্ট কিন্তু পোস্ট ক্রিয়েট করেছে। আপনি ডিস্ট্রিক্ট লেভেলে মেডিকেল কলেজের যত বড় বড় ডিভিশন ডিস্ট্রিক্ট আছে, এখানে কিন্তু সব জায়গাতে পোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এবং সেখানে কার্ডিওলজিস্ট আছে। আপনি শুনে আশ্চর্য হবেন যে জামালপুর থেকে একটা রুগীর হার্ট অ্যাটাক হয়েছে, ওরা স্যালাইনের মধ্যে ওই স্পেশাল ওষুধ দেয়, যেটাকে রক্তটাকে ডিজলভ করে দেয়, রক্তের যে দলাটা থাকে সেগুলো ডিজলভ করে দিচ্ছে, দিয়ে ঢাকাতে পাঠিয়ে দিচ্ছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। মাসুম সাহেব বললো যে গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা, যদি প্রথমেই যদি দামি একটা ওষুধ দেওয়া যায়, যেটা আমরা বলি এসটিকে বা থ্রম্বোলাইসিস আমরা বলে থাকি, হ্যাঁ, মেডিকেল টার্মে, যে রক্ত দলাটা আটকিয়ে যায় রক্তনালীতে, সেটাকে ডিজলভ করে দেওয়া যায়।
লেটেস্ট আপডেট অনেক ওষুধ আছে, কিছু দাম আছে অল্প দাম, কিছু আছে মাঝারি দাম, কিছু আছে প্রায় লাখের কাছাকাছি। এটা ওই প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করার সমসাময়িক। হ্যাঁ, সেই জন্য অনেক সময় বাইরে এইগুলো করা হচ্ছে এবং যাদের ব্যথা কমে না তখন তাদেরকে ইনভেস্টিগেশন করার জন্য বড় বড় হায়ার সেন্টারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমি বলবো যে রাইট টাইমে যদি আপনি যে কাজটা প্রয়োজন সেটা যদি করে দিতে পারেন, রুগী অনেকাংশে মোর দেন 50% রুগী কিন্তু সেফ হয়ে যায়। আর একটা থিম আপনাকে দেই, 2025 সালের মধ্যে WHO একটা থিম দিয়েছে 25/25, অর্থাৎ মৃত্যু ঝুঁকি 2025 সালের মধ্যে 25% কমিয়ে আনতে হবে, যেখানে কার্ডিওভাস্কুলার এবং আপনার এটা হলো মৃত্যুর প্রধান কারণ হয়ে গেছে। সেটাকে ঝুঁকিটাকে 25 সালে তারা একটা এম নিয়েছে, যে এমের বশবর্তী হয়ে এই ওয়ার্ল্ড হার্ট ডেতে আরও বলছে ডোন্ট মিস এ সিঙ্গেল বিট। সুতরাং আপনাকে এত সজাগ করতে হবে যেন রুগীটা অসুস্থ না হয়, অসুস্থ হলে কী করতে হবে, কোথায় যেতে হবে, কার কাছে গেলে ভালো চিকিৎসা হবে। আপনি যে প্রশ্নটা মাসুম সাহেব করছিলেন, সব বুকের ব্যথায় কি হার্টের ব্যথা, বাকি সাহেব উত্তর দিল হ্যাঁ বুকের মাঝখানে ব্যথা হয়, ব্যথাটা গলার মাঝখান দিয়ে চিন পর্যন্ত শরীরের বাম হাতে চলে যেতে পারে, কখনো কখনো শ্বাসকষ্ট হয়, ঘাম হয়, বমি করে, কেউ অজ্ঞান হয়ে যায়, কারো মাথা ঘুরাইতে থাকে, এগুলো হয়। আর অনেক সময় বললো যে হাঁটতে গেলে ব্যথা হয়, সিঁড়িতে উঠতে পারে না। দিস আর ভেরি স্পেসিফিক সিমটম। অনেক সময় জিহ্বার নিচে যে স্প্রেটা আছে এটা দিলে কিন্তু ব্যথাটা কমে যায়। তাহলে আপনি ডেফিনিট হবেন এটা হার্ট ডিজিজে ভুগছে। তখন তাকে নিকটস্থ কার্ডিওলজিস্ট, ইভেন কার্ডিওলজিস্ট নাই, মেডিসিন স্পেশালিস্ট কাছে গেলে আপনি কি করা উচিত, ভবিষ্যতে কীভাবে চলতে হবে, কি খেতে হবে, কি পড়তে হবে, কি ওষুধ খেতে হবে, সব কিন্তু আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন। সেই জন্য আমাদের সরকারি পর্যায়ে পলিসি আছে এবং ইমপ্লিমেন্টও আছে, এবং শুধু ব্যবস্থাপনাটা চালু থাকে তাহলে আমরা আশাবাদী আরও আমরা এগিয়ে যেতে পারবো। আর যে WHO যে প্রোগ্রাম আছে 2025-এ দেখতে অ্যারাউন্ড 25% কমাতে হবে। আমরা আশাবাদী এবং হোপফুল। সো আপনার কাছে প্রফেসর মাসুম, আমি একটু বুঝতে চাই যে ইদানিংকালে এটা দেখা যাচ্ছে যে একেবারে অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে স্ট্রোক বা হৃদরোগের প্রবণতা বাড়ছে। এই জিনিসটা বেসিক্যালি আমি নিজে অবজার্ভ করছি, এটা পোস্ট কোভিড, আফটার কোভিড এই ইনসিডেন্সটা খুবই বেড়ে গেছে। এর সাথে আমি যেটা দেখি যে লাইফস্টাইল, এখন যে ইয়াংদের লাইফস্টাইলটা হলো যে আমরা তো খেলাধুলা করতাম, মাঠে যেতাম, একটা কায়িক পরিশ্রমের একটা ব্যাপার থাকতো, ফুড হ্যাবিট আমাদের একরকম ছিল, তাদের একরকম, জীবনযাত্রা একরকম, তারপরে সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত ব্যস্ত থেকে রাত জাগা, স্ট্রেস নেওয়া, সকালে মানে অপর্যাপ্ত ঘুম, এবং পরে দেখা গেছে কম ঘুমিয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, প্লাস হলো গিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছে। এই যে স্ট্রেসটা পড়ে, এটা হৃদরোগের একটা অন্যতম কারণ বলে আমি মনে করি। এবং আমি অনেকগুলো পেশেন্ট পেয়েছি যে বিলো 30 এবং অনেক ক্রিটিক্যাল মানে আমার সেন্টারে আমি প্রথম যে অ্যানজিওপ্লাস্টিটা করছি সেই ছেলেটা বয়স 30 এবং খুব ক্রিটিক্যাল একটা জায়গায় লেশন ছিল। কিন্তু আমি তার যখন ফুড হ্যাবিট জানলাম, ওল্ড টাউনের মানুষ তো, ওল্ড টাউনে যে খাবার খায় এটাতে সে অভ্যস্ত। পরে যাক আমি তাকে কাউন্সিলিং করলাম, সে আমার কাছে ফলো হয়ে আসলো, সে মোটামুটি ছেড়ে দিচ্ছে এবং দেখলাম যে তার বডি ওয়েট কমে আসতেছে, সে নিজেই সচেতন হয়েছে। এই জিনিসগুলো লাইফস্টাইলটা এখানে এদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আর আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি, সেটা হলো যে আপনি যে বললেন যে আমাদের গ্রাম পর্যায়ে যে আমাদের কাঠামো, বেসিক্যালি আমাদের বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাতেই এখন জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি এমডি করা, ডি কার্ড করা থাকে, এবং আমাদের কিন্তু ইসিজি মেশিন আছে। এখন আমাদের এই ডাক্তার কিন্তু প্রেজেন্ট আছে। এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের ইসিজি করলাম, প্রাথমিক চিকিৎসা দিলাম, কিছু ওষুধ খাওয়া দিলাম, আমরা লোডিং ডোজ বলি, পরবর্তী স্টেপ কিন্তু আপনার কথার সাথে আমি একমত, আমাদের জেলা পর্যায়েও নেই, ম্যাক্সিমাম জেলাতে কার্ডিয়াক কোনো সিসিও নেই, কোথায় রোগীটা আপনি রাখবেন, এবং বেসরকারি পর্যায়ে ম্যাক্সিমাম জেলাতে নেই। আর যে প্রাইমারি পিসিআই আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট করি, আমরা এটার জন্য একটা ক্লাব তো অলরেডি তৈরি করতে যাচ্ছি, সেটা কাজ করতেছি। আমরা নাম দিচ্ছি অ্যাকুইট করোনারি সিনড্রোম ক্লাব, সংক্ষেপে ACS ক্লাব, যেটা হলো অ্যাওয়ারনেস তৈরি করা, এবং আমি এটা নিয়ে কাজ করে যাচ্ছি, ওনাদের সাথে এটা শেয়ার করছি, আমরা কাজ করে যাচ্ছি। এটা হলো সারা বাংলাদেশব্যাপী আমরা সেমিনার সিম্পোজিয়াম করে জনগণকে অ্যাওয়ারনেস করে যে আপনার এই সমস্যা হয়েছে, আপনি হসপিটালে চলে যান উইদাউট এনি ডিলে। এটা টাইম ইজ মাসেল, যত দ্রুত আপনি যাবেন তত আপনার এটা সুবিধা। এখন সমস্যা হলো যে ধরেন আপনি আপনার এলাকায় গেলেন, আপনি মোটা বাংলাদেশে একজন সেলিব্রিটির লোক, আপনার রাতে ওখানে চেস্ট পেন হলো, আপনি কী করবেন? আপনার তো ওখানে বেসিক্যালি যারা থাকবে স্বাভাবিক কারণে আপনার ওদের প্রতি ট্রাস্টও থাকবে না। ইসিজি হয়তো করলেন, ডাক্তার কার্ডিওলজিস্ট পেলেন না, ইসিজি ইন্টারভিউ হলো না, টপনিন করতে পারলেন না,
আপনি কিন্তু লাইফ থ্রেটিং পজিশনে পড়ে গেলেন। এবং আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে আছেন, বা যারা আমাদের ভিআইপিরা আছেন, গ্রামে যাবেন বা আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, এলাকায় গেলেন, জনসভা বক্তৃতা দিচ্ছেন, আপনার হঠাৎ করে চেস্ট বুকে ব্যথা হলে আপনি কোথায় যাবেন? আমি আমার এলাকায় এক বড় ভাইকে দেখছি এরকম বক্তৃতা অবস্থায়, ওনার সিভিয়ার চেস্ট পেনে উনি পড়ে গেলেন এবং উনি ঢাকা আনার পথে, তখন শিকদার মেডিকেল কলেজ ছিল, উনি ঢাকা শিকদারের গেট পর্যন্ত যেতে পারেন না, উনি মারা গেলেন। আমাদের রাজনীতিবিদ, আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করেন, আমাদের সমাজবিদ যারা আছেন এবং সুশীল সমাজের লোকজন যারা আছেন, তাদের কাজ হলো যে বাংলাদেশের মতো 19টা বড় ডিস্ট্রিক্টে প্রাইমারি পিসিআই ক্যাপেবল সেন্টার করতে হবে আপনাকে। এবং যদি আমরা করতে পারি এবং আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করবেন, আগামী নির্বাচনে যারা মানে ক্ষমতা আসবেন বা রাষ্ট্র পরিচালনাতে যাবেন, তারাও যদি এইসব সেন্টারে গিয়ে সেবা নেয়, আমাদের কিন্তু চিকিৎসা সেবা মানটা আরও অনেক বাড়বে। আমাদের বাংলাদেশে এখন বর্তমান প্রেক্ষাপটে কার্ডিয়াক চিকিৎসা অনেক অ্যাডভান্স। আমাদের প্রত্যেকটা সেন্টারে প্রাইভেটগুলো অনেক স্বয়ংসম্পূর্ণ এবং আরও লেটেস্ট টেকনোলজিগুলো আমরা নিয়ে আসতেছি। কিন্তু সমস্যা হলো যেটা একটু ব্যয়বহুল, এটা আমরা স্বীকার করি ব্যয়বহুল। প্রাইভেট সেক্টরে অনেক বেশি করতে হয়, মানে ইনভেস্ট করতে হয়। সরকারি পর্যায়ে এবং কার্ডিয়াক সেবাটা টোটালি আপনি তো সারা ওয়ার্ল্ডের সাথে আমরা একটা যোগাযোগ আছে। কার্ডিয়াক চিকিৎসা সব মেজর চিকিৎসাগুলো সব চিকিৎসাই ইন্স্যুরেন্সের আওতায়, আমাদের সেটা নেই। এখন আমি প্রাইমারি পিসিআই করবো আমার সেন্টারে, একটা স্ট্যান্ডের দাম ধরেন 70-80 হাজার টাকা, হসপিটাল চার্জ 1-1.5 লাখ টাকা, এই টাকাটা তার কাছে নেই, দিবে কোথেকে? ইন্স্যুরেন্স থাকলে তো আমি ডাক্তার হিসেবে চিন্তা করবো না যে প্রাইমারি পিসিআই দরকার, আমি করে ফেললাম। এই জিনিসগুলো খুবই প্রয়োজন এবং এই জিনিসগুলো যদি আপনার মাধ্যমে যদি আমরা যদি রাষ্ট্রকে, জনগণকে বোঝাতে পারি যে এটার জন্য সবাই কথা বলা, তাহলে অনেক জীবনকে আমরা সেভ করতে পারি। প্রফেসর বাকি, আমরা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ নিয়ে আলোচনা করছি যে অন্যান্য দেশের বা আমাদের প্রতিবেশী দেশগুলো বা বৈশ্বিক বিবেচনায় আমাদের এখানে প্রকোপটা কেমন, মানে আমরা কতটা এগিয়ে আছি বা পিছিয়ে আছি একটু বুঝতে চাই। আর প্রিভেনশনের আলোচনাটা তো ওনারাও করছেন, আপনারও যদি পরামর্শ থাকে আমরা ধীরে ধীরে শেষের দিকে ইন্টারেস্টিং হলো যে আমাদের সাউথ ইস্ট এশিয়ার ভিতরে আমরা আছি। হ্যাঁ, সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেশি। বাংলাদেশে একটা আপনাকে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিই যে বাংলাদেশে প্রতি 3 জনে একজন উচ্চ রক্তচাপে ভুগে। তার মানে এটা অ্যাভারেজ হলো 25%। আর যত বয়স বাড়তে থাকে, যদি 65 বছর ক্যালকুলেট করেন তাহলে মোর দ্যান 50%, 54% হাইপারটেনসিভ। বাংলাদেশে ডায়াবেটিক অ্যাবাউট 13.5% ধরেন ডায়াবেটিক। তো সুতরাং এই দুটো মিলেই তো হার্টের যে রোগ, রক্তনালীর রোগ, হার্ট অ্যাটাক যেটা হয়, হার্ট অ্যাটাকে বাংলাদেশে প্রায় 4.5% পিপল আর সাফারিং ফ্রম ইসকেমিক হার্ট ডিজিজ। মানে হার্টের রক্তনালী হওয়ার পরে যে পর্যায়ক্রমে কারো অল্প ব্যথা, কারো বেশি ব্যথা, তারপরে তো হার্ট অ্যাটাকের 3টে স্টেজ আছে, তো 4.5%। এখন কথা হলো যে সাউথ ইস্ট এশিয়ানের ভিতরে আমরা পড়েছি, এটা পাকিস্তান, ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিটটা খুব খারাপ আর কি, মানে নট দ্য হেলদি ফুড হ্যাবিটস। আমাদের রাইস বেসড বা ব্রেড, এবং আমরা অনেক বেশি রাইস খাই যেটা ট্রাইগ্লিসারাইড বাড়ায়, এবং আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু ইউরোপিয়ানদের চেয়ে অনেক কম। আমাদের ফ্রুটস কনজামশন কম। আমাদের যে অয়েলি ফুডস, আমাদের মশলা দেখেন, এই কন্টিনেন্টে যত মশলা ইউজ করে, এটা কিন্তু অনেকে তো বলে স্পাইস আবার উপকারীও। সব স্পাইস, তো স্পাইস মানে আপনি স্পাইস এক জিনিস, আবার স্পাইসের ভিতরে যে মূল থিং ইজ ওয়েল। হ্যাঁ, তো আমি আর একটা প্রশ্নের উত্তর, এটা বোধহয় একটু সংক্ষিপ্ত দিয়ে, আমার একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খুব মনটা ছটফট করতেছে। সময়টা মাথায় রাখতে হবে, খুব অল্প। আপনি একটা বলতেছিলেন যে বিদেশে কেন রোগী যাচ্ছে এবং আপনারা কেন কনফিডেন্স আনতে পারছেন। আমি লক্ষ্য করছিলাম যে আপনারা কতখানি অ্যাভয়েড করেন। এটা নিয়ে আমি খুব প্রশ্ন করতেছি আর কি। এই জিনিসটা 2000 সালে আমিও রোগী নিয়ে গেছি আমাদের কলকাতার, সোজা কথা বললাম আর কি, এনজিওগ্রাম করার জন্য। আমাদের হৃদরোগ হসপিটালে 97 থেকে হৃদরোগ, মানে আমি কিন্তু 93 থেকে এই হৃদরোগ হসপিটালে আমি কাজ করি। 2017 সালে আমি রিটায়ার করছি। 1997-98 কিন্তু রিং হতো, এনজিওগ্রাম তখন অল্প করে হতো। এখন কিন্তু সেই পর্যায়ে কিন্তু নাই। 2025-এ আপনি যদি চিন্তা করেন 52টা হেলথ কার্ডিয়াক সেন্টার, মানে যেখানে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি হয়। আচ্ছা, ঢাকাতে আমি 2টো বা 3টা কার্ডিয়াক সেন্টারে কাজ করি। বেশ করে 2টো কথা বলবো, যে কার্ডিয়াক সেন্টারে যতগুলি বেড আছে তার চেয়ে অনেক বেশি রোগ এনজিওগ্রামের জন্য ভর্তি হচ্ছে। আমাদের সিরিয়াল মানে ব্যাকলগ হয়ে যাচ্ছে। আপনি হৃদরোগ হসপিটালে আপনার আত্মীয়কে বা কাউকে পাঠান এনজিওগ্রাম, দেখবেন যে ওখানে সিরিয়াল অনেক হাই। পিজি হসপিটাল বা বিএমও সেখানে হয়। এখানে বিষয়টা হচ্ছে কি যে ওই রকম যেটা মাসুম সাহেব বলেছে,
হার্ট অ্যাটাকের পরে মানুষ তো অপেক্ষা করতে চায় না, তো অপেক্ষা করতে না চাইলে আপনি তো সব জায়গাতে পাচ্ছেন না। তা আমাদের দুঃখটা হলো এই, শেষের দুঃখের কথাটা বলে শেষ করি আর কি, যে আমরা স্পেসে পাঠাইছি স্যাটেলাইট, কিন্তু আমরা 64টা জেলা, যদি বড় জেলা ধরেন তাহলে হয়তো 20-25টা জেলা আর কি, এই উপজেলার থেকে জেলাতে আমার মনে হয় যে 2 ঘন্টা, এখন যে কমিউনিকেশন সিস্টেমস তাতে 2 ঘন্টার মধ্যে কিন্তু উপজেলার লোক জেলা শহরে আসতে পারে। পৃথিবীতে কোনো উপজেলাতে কিন্তু এরকম অ্যানজিওগ্রাম বা অ্যানজিওপ্লাস্টিক করা সিস্টেম সৌদি আরবে নাই। আমি আর তৌহিদ সাহেব কিন্তু ইটালিতে ট্রেনিং নিছি, সেখানেও কিন্তু নাই। আমরা প্রশ্নও করেছি, আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স ইজ রেডি, তারা বলে যে অ্যাম্বুলেন্স উইদিন হাফ অ্যান আওয়ার, মানে যে পেরিফেরি আধা ঘন্টার মধ্যে রুগী এখানে চলে আসবে। সুতরাং জেলা সদরে আপনার মাধ্যমে আকুল আবেদন সরকারের কাছে এবং ভবিষ্যতের রাজনীতিবিদদের কাছে, আপনি রাস্তাঘাটের কথা বলেন আর বলেন যে মেডিকেল কলেজ বানাতে হবে, ইটস টোটালি বোগাস। মেডিকেল কলেজে কোনো চিকিৎসা হয় না, মেডিকেল কলেজে ছাত্র পড়ানো হয়, কিন্তু আমাদের মধ্যে কেন যেন ঢুকে গেছে যে কোনো জেলাতে চিকিৎসা ব্যবস্থা বাড়াতে হলে মেডিকেল কলেজ করতে হবে, আপনাকে স্পেশালাইজড হসপিটাল করতে হবে। এবং সবচেয়ে জরুরি হলো হার্ট, যে সময় দেয় না। ক্যান্সার কিছু সময় দেয় কিন্তু হার্ট সময় দেয় না। সুতরাং আপনাকে এমনভাবে উপজেলা বা ইউনিয়নের কাছাকাছি, তার মানে জেলা সদর হাসপাতালগুলিতে আপনি যদি সিসিইউ যোগ্য ডাক্তার, এখন আমাদের উত্তর বহু ডাক্তার বেরিয়ে গেছে কার্ডিওলজি পাস করা, একটা 8 বেড 10 বেডে যদি সিসিইউ করতে পারেন তাহলে আমরা কিন্তু অনেক রোগীকে সেভ করতে পারি, অনেক রোগীকে সেভ করতে পারি। আরেকটা কথা খালি বলবো, এই যে এখানে যেটা বলছে স্ক্রিনিং, আমার খুব দুঃখ লাগে যে 60 বছরের লোক আসেও বলে, আমরা যখন দেখি যে 180 বা 120 ব্লাড প্রেশার, না ডাক্তার সাহেব মোটামুটি ভালোই আছি, তো আমি কখনো চেক করিনি। স্ক্রিনিং শুড বি স্টার্টেড ফ্রম দ্য স্কুল। স্ক্রিনিং স্কুল থেকে করতে হবে, কলেজ থেকে করতে হবে, বিশ্ববিদ্যালয়ে করতে হবে। স্ক্রিনিং আপনি যত আর্লি করবেন, আমি আজকে একটা ছেলে পেয়েছি যার 5 বছর বয়স থেকে হাইপার টেনশন, টুডে তার বয়স এখন ধরেন কত হবে, 23 বছর। তো সুতরাং হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ কিন্তু অনেক সময় আর্লি হয়, ডায়াবেটিস অনেক সময় আর্লি হয়। আপনি যত তাড়াতাড়ি ধরতে পারেন, এর আলটিমেট ফেট তো হার্ট অ্যাটাক, সেখান থেকে আপনি প্রিভেন্ট করতে পারেন। ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে জাস্ট প্রত্যেকের জন্য 1 মিনিট করে সময়, ক্লোজিং কোনো রিমার্কস থাকলে বা দর্শকদের জন্য কোনো পরামর্শ থাকলে, প্রফেসর মাসুম প্রথমে। 80% হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। এই জন্য আমার শেষ বক্তব্য হলো যে আমাদের প্রতিদিনের যে ছোটো ছোটো একটা সিদ্ধান্ত আমাদেরকে হৃদরোগ প্রতিরোধ করতে সহায়তা করবে। যেমন আমাদের যদি আমরা খাদ্যাভ্যাস চেঞ্জ করি, আমরা যদি কায়িক পরিশ্রম ব্যায়াম করি, ধূমপান যাদের অভ্যাস আছে সেগুলো ছেড়ে দিই, এবং আমাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করি, এবং আমাদের কর্মস্থলে অ্যাক্টিভিটি যদি আমরা পরিবর্তন করি তাহলে, এবং আমরা যদি ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করি, তাহলে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। আর একটি স্লোগান যেটা আজকে হার্ট ডে আমাদের মূল থিম, ডোন্ট মিস এ বিট, টাইম ইজ মাসেল। বেসিক্যালি যে হৃদরোগ যদি সাসপেকশন করে যে আমার যে হার্ট অ্যাটাক হতে পারে, তার কোনো ডিলে না, আমাকে দ্রুত নিকটস্থ কার্ডিয়াক সাপোর্টেড হসপিটালে চলে যেতে হবে এবং দ্রুত চিকিৎসা নিতে হবে। থ্যাংক ইউ প্রফেসর তৌহিদ। জি ধন্যবাদ জিলু ভাই। 1 মিনিট সময় বলার অনেক কিছু ছিল, মাসুম প্রায় কথা বলে ফেলছে। আমি যেটা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, দেখুন আপনার শরীরে চোখ দুটি, নাক দুটি, হাত দুটি, পা দুটি, কিন্তু হার্ট একটি। হার্ট কিন্তু আপনি যদি হার্টের জন্য যত্ন নেন, হার্টও আপনার যত্ন নেবে। এবং আমার সেই থিমের সাথে আবার মিলছে, ডোন্ট মিস সিঙ্গেল বিট। তাহলে কি করবেন? মাসুমের সাথে একমত। আপনি ধূমপান, অ্যালকোহল পরিহার করুন, ডায়াবেটিস, প্রেশার থাকলে নিয়ন্ত্রণ করুন, তো হাঁটার ব্যবস্থা করুন 30 মিনিটস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা ধর্মীয় অনুশাসনের মধ্যে 5 বার নামাজ পড়ি। দিস ইজ ওয়ান অফ দি এক্সারসাইজ। করোনার সময় কিন্তু হাত পা ধুইতাম, মুছতাম, করোনা হতো না। সো আমাদেরকে মানে স্বাস্থ্যগত নিয়ম মেনে চলতে হবে। প্রফেসর বাকি খুব ছোট করে 30 সেকেন্ডস আপনার জন্য। না, সবার জন্য আজকের এই দিনে আমাদের যে সাজেশন বা আবেদন, সেটা হচ্ছে যে আমরা বাড়ির থেকেই যেন প্রতিরোধের উপায়টা আমরা শুরু করতে পারি। আমাদের সন্তানদের আমরা খাদ্যাভ্যাস আমরা শুরু করব। আজকে যে আলোচনা হলো, আমরা জানি যে কিভাবে সুষ্ঠু খাদ্য হলে, আমরা ছোটোবেলা থেকে অভ্যাস করলে সেটা কিন্তু বড় হয়ে তার করোনারি আর্টারিকে এফেক্ট করবে না। এবং ফিজিক্যাল এক্সারসাইজ, এটা কিন্তু আমরা বাড়ির থেকে তৈরি করতে পারি। আর সরকারের কাছে আমাদের কাছে আবেদন, প্রিভেনশন, স্ক্রিনিং, যাতে দ্রুত স্ক্রিনিংটা হয়, এবং আমাদের বাচ্চাদের জন্য খেলার মাঠ দেন, হাঁটার জন্য নিরাপত্তা দেন, তাহলে কিন্তু আমরা অনেকখানি
আমরা এগিয়ে অনেক যেতে পারি। ধন্যবাদ। Prevention করতে দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর এম এ বাকি, প্রফেসর ডক্টর এম তৌহিদুল হক এবং প্রফেসর ডক্টর এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, অনেক ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল হৃদরোগ নিয়ে এবং আমি বিশেষজ্ঞ নেই, ওনাদের কথা মূলত ধার করে বলবো যেহেতু ওনারা বিশেষজ্ঞ এবং বিশেষজ্ঞ চিকিৎসক। মূল কথা যেটা সেটা হচ্ছে যে হার্ট বন্ধ তো সব বন্ধ, এবং একটা সামান্য মুহূর্তের জন্য হার্টটাকে বন্ধ হতে দেওয়া যাবে না। আপনি হার্টের যত্ন নিন, ওনারাই বলছেন হার্ট আপনার যত্ন নেবে, আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনাকে দীর্ঘজীবী করবে। উপায় কি? আপনি রোগ আপনাকে আক্রান্ত করলে আপনি যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হন, হসপিটালে যান, চিকিৎসা নিন। সামর্থ্য থাকলে দেশে যদি আপনি কেন বিদেশ যায়, আমি প্রশ্নটা ওনাদের করেছিলাম, তার প্রেক্ষিতে ওনারা বলছিলেন যে এত রোগী ওনারা সময় দিতে পারেন না, অনেক হসপিটালে ভর্তি করা যায় না, আপনি বাইরেও যেতে পারেন, কিন্তু অবহেলা করা যাবে না। রোগ থেকে মুক্তির ব্যবস্থা করবেন চিকিৎসক, কিন্তু রোগটা যেন না হয় সেটার জন্য ওনারা বলছেন যে ৮০% ক্ষেত্রেই রোগটাকে আসলে আগেই আটকে দেওয়া সম্ভব। তার জন্য আপনাকে আপনার জীবনযাপন যে প্রণালী, লাইফস্টাইল যেটা ওনারা বলছেন, তাতে পরিবর্তন আনতে হবে। এবং এই পরিবর্তনগুলোর মধ্যে খুব সামান্য পরিবর্তনের কথা বলেছেন, খুব কঠিন কিছু নয়। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় মুভমেন্টের মধ্যে থাকতে হবে, শরীরটাকে সচল রাখতে হবে। এক্সারসাইজ করেন না করেন, সারাক্ষণ আপনি কাজ করলে এক্সারসাইজ করবারও দরকার পড়ে না যদি আপনার শরীর মুভ করতে থাকে। দ্বিতীয়ত হচ্ছে খাবার দাবারে অভ্যাসটা পরিবর্তন করতে হবে। অনেক সময় আমরা তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার বেশি খাই, বিশেষ করে বাংলাদেশিরা, এবং ওনারা তেলের ব্যবহারের কথা বলছিলেন, স্পাইসি ফুডের কথা বলছিলেন। একটু সতর্ক থাকতে হবে। এবং এখন তো বহু এক্সপার্ট আছে, এক্সপার্টের কাছেও আসলে যেতে হয় না, এখন আপনি গুগল সার্চ করলে বা ইউটিউবেও আপনি অনেক পরামর্শ পাবেন। তবে রোগ যদি হয়ে যায় তাহলে আসলে ইউটিউব, গুগলের উপরে নির্ভর না করে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা অনেক ভালো। এবং তৃতীয়ত হচ্ছে যে মানসিক চাপটা কমাতে হবে। বহু রোগের কারণ হচ্ছে মানসিক চাপ। মনের মধ্যে চাপ নিয়ে আপনি আসলে সমস্যার সমাধান করতে পারবেন না, অ্যাকশানে যেতে হবে। কাজেই চাপটা যতখানি অ্যাভয়েড করা যায় তার জন্য মেডিটেশন, আপনার ধর্মচর্চা, নানা রকমের পরামর্শ চিকিৎসকরা দিয়ে থাকেন, সেগুলো পালন করবার চেষ্টা করুন। সব কথার মূল কথা, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।